নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো লরা ইঙ্গলস ওয়াইল্ডারের বিখ্যাত লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প দ্য ফার্মার বয়। এই গল্পের বইটিকে আমি মোট 5টি পর্বে বিভক্ত করেছি। আজকে শুরু করব এর প্রথম পর্ব। আর এই বিখ্যাত সিরিজটিকে অনুবাদ করেছেন কাজী আনোয়ার হোসেন। শুরু করছি দ্য ফার্মার বয়ের প্রথম পর্ব। নিউ ইয়র্ক স্টেটের উত্তরাঞ্চলে অসম্ভব শীত পড়েছে এবার। পুরো তুষারে ছেয়ে গেছে মাঠঘাট। ওক, ম্যাপল আর বীজ গাছের ন্যাড়া ডালে জমেছে তুষার। সিডার আর সপ্রিসের সবুজ ডালগুলোকে নুইয়ে ফেলেছে নিচের তুষারের ওপর। সীমানা ঘেরা পাথরের দেয়ালগুলো দেখাই যায় না। জানুয়ারি মাস, জঙ্গলের মাঝখান দিয়ে পথ। সেই পথ ধরেই বড় ভাই রয়্যাল আর দুই বোন এলাইজা জেন ও অ্যালিসের সঙ্গে স্কুলে চলেছে ছোট্ট আলমানসো। রয়্যালের বয়স 13, এলাইজা জেনের 12 আর অ্যালিসের 10। সবার ছোট আলমানসো আজ প্রথম চলেছে স্কুলে। বয়স 9 ছুঁই ছুঁই। বড়দের সঙ্গে তাল মিলিয়ে চলতে খুব জোরে পা চালাতে হচ্ছে আলমানসোকে। তবুও পেরে উঠছে না, কারণ সবার দুপুরের টিফিন বয়ে নিতে হচ্ছে ওকেই। এটা রয়্যালের নেওয়া উচিত, বলল সে। ও আমার চেয়ে বড়। রয়্যাল বেশ কিছুটা এগিয়ে গেছে, জবাব দিল এলাইজা জেন। না মানসো, সবার ছোটদেরই বইতে হয় ওটা। তুমিই এখন ছোট। ছোটদের উপর খবরদারি খুব পছন্দ করে এলাইজা জেন, আর ও বড় বলে ওর কথা শুনতেই হয় অ্যালিস আর আলমানসোকে। ঢাল বেয়ে নেমেছে ওরা এখন। সামনেই ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে মাইলখানেক গেলেই স্কুল হাউস। শরীর ঢাকা রয়েছে গরম জামা কাপড়ে, কিন্তু গাল, নাক, চোখ খোলা পেয়ে সেখানেই কামড় বসাচ্ছে ঠান্ডা। ওগুলোও জমে যাবে মনে হচ্ছে আলমানসোর। বাবার পোষা ভেড়ার লোম দিয়ে নিজের হাতেই চমৎকার পোশাক তৈরি করেছেন মা। ঠান্ডা বাতাস তো দূরের কথা, প্রচন্ড বৃষ্টি হলেও এক ফোঁটাও পানি ঢুকবে না ভেতরে। কোট, প্যান্ট, টুপি, মোজা, দাস্তানা সব মায়ের হাতের তৈরি। শুধু পায়ের ইন্ডিয়ান মোকানিসটা বানিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ মুচি। মেয়েরা শীতের মুখের সামনে নেটের ঘোমটা লাগায় বলে ঠান্ডার কামড় থেকে বেঁচে যায় কিছুটা, কিন্তু ছেলেদের মুখ থাকে খোলা। কনকনে ঠান্ডা বাতাস লেগে তাই আপেলের মতো লাল দেখাচ্ছে আলমানসোর গাল দুটো, আর নাকটা মনে হচ্ছে যেন টুকটুকে লাল চেরি ফল। মাইল দেড়েক হাঁটবার পর স্কুলের দালানটা দেখতে পেল আলমানসো। হাঁপ ছেড়ে বাঁচল সে। হার্ড স্ক্র্যাবল পাহাড়ের পায়ের কাছে স্কুলটা। চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সামনের কিছুটা জায়গা থেকে তুষার সরিয়ে রেখেছেন টিচার। পথের ধারে গভীর তুষারের মধ্যে কোস্তাকুস্তি খেলছে 5টা বড় বড় ছেলে। ভয় পেল আলমানসো। এদের সম্পর্কে আগেই শুনেছে ও, আর চোখে তাকিয়ে বুঝলো রয়্যালও ভয় পেয়েছে, কিন্তু ভাব দেখাচ্ছে যেন পায়নি। এই বড় ছেলেরা হার্ড স্ক্র্যাবল সেটেলমেন্ট থেকে আসে, সবাই ভয় পায় ওদের। তাতে খুব গর্ববোধ করে ওরা। নিছক মজা করার জন্যই ছোট ছেলেদের স্লেট ভেঙে চুরমার করে দেয় ওরা। কখনো বাচ্চা ছেলেদের একটা পা ধরে শূন্যে তুলে চারপাশে চরকি ঘুরিয়ে ছেড়ে দেয়। উড়ে গিয়ে গভীর তুষারে মাথার নিচু পা উঁচু অবস্থায় সেঁধিয়ে যায় ওরা, আর তাই দেখে হেসে খুন হয়ে যায়। কখনো বা দুটো ছোট্ট ছেলেকে নিজেদের মধ্যে মারামারি করতে বাধ্য করে। শত অনুনয় করলেও শোনে না। 16-17 বছর হবে এদের বয়স, কিন্তু গায়ে গতরে অনেক বড় হয়ে গেছে এখনই। শীতের মরশুমে ক্ষেত খামারে কাজ থাকে না বলে পড়তে আসে স্কুলে। আসলে পড়াশোনা কিছুই করে না এরা। ওরা আসে টিচারের সঙ্গে কোনো ছুতোয় একটা গোলমাল বাঁধিয়ে তাকে পিট্টি দিতে, আর স্কুল হাউসটা ভাঙচুর করতে। গর্ব করে বলে বেড়ায় শীতকালীন পুরো সময়টা চাকরি করতে পারেনি আজ পর্যন্ত কোনো টিচার। গত বছরের টিচারকে ওরা এমনই মার মেরেছিল যে অনেক দিন ভুগে শেষ পর্যন্ত মারাই গেছিলেন বেচারা। এবছর একজন হালকা পাতলা গড়নের ফ্যাকাশে চেহারার যুবক এসেছেন টিচার হয়ে। মিস্টার কর্কস তার নাম। খুবই নরম সরম, ভদ্র, ধৈর্যশীল মানুষ। ছোট ছেলে মেয়েদের সঠিক বানান বলতে না পারলেও বেত মারা তো দূরের কথা, জোরে ধমক পর্যন্ত দেন না।
তাই বড় ছেলেরা মিস্টার কর্সকে মারবে ভাবতেই গাটা গুলিয়ে আসলো আলমানজোর। ও জানে ওদেরকে ঠেকাবার শক্তি নেই মিস্টার কর্সের। স্কুল হাউসের ভেতরে কেউ টু শব্দ করছে না, তাই বাইরে বড় ছেলেদের চিৎকার চেঁচামেচি বেশি করে কানে লাগছে। দরজা খুলে ক্লাসরুমে ঢুকলো ওরা। 3 ভাই বোনের পেছনে আলমানসো। কামরার ঠিক মাঝখানে বড় সড়ো একটা স্টোভ গরম করে রাখছে ঘরটাকে। নিজের ডেস্কে বসে আছেন টিচার, একটা বই পড়ছেন। ওরা ঢুকতেই বই থেকে মুখ তুললেন তিনি, হাসি মুখে বললেন, গুড মর্নিং। রয়্যাল, এলাইজাজেন, অ্যালিস সবিনয়ে উত্তর দিল, কিন্তু আলমানজো হাঁ করে চেয়ে রইল টিচারের দিকে। মিস্টার কর্স ওকে কাছে টেনে নিয়ে বললেন, আজ আমিও তোমাদের সঙ্গে বাড়ি যাচ্ছি, তুমি জানো তো? বড় ছেলেদের ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি আলমানজো। চুপ করে থাকলো। হ্যাঁ, আবার বললেন মিস্টার কর্স, এবার তোমার বাবার পালা। নিয়ম আছে প্রতিটা পরিবার 14 দিন করে টিচারের খাওয়া থাকার ব্যবস্থা করবে। এ ফার্ম থেকে ও ফার্ম এমনি ঘুরে ঘুরে 2 সপ্তাহ করে থাকলেই শীত শেষ হয়ে যাবে। স্কুল বন্ধ করে তিনি ফিরে যাবেন শহরে। ডেস্কের উপর রুলার দিয়ে বাড়ি দিলেন মিস্টার কর্স। অর্থাৎ ক্লাস শুরু হবে এখন। ছেলেমেয়েরা যে যার সিটে গিয়ে বসলো। মেয়েরা বাম দিকের সারিতে, ছেলেরা ডান দিকের। বড়রা বসবে পেছনের সিটে, মাঝারি ছেলেমেয়েরা মাঝের সিটে, আর একেবারে ছোটরা বসবে সামনের সিটে। প্রতিটা সিট এখনই সমান। বড়দের ডেস্কের নিচু হাঁটু ঢোকার কষ্ট হয়, আর ছোটদের পা মেঝে পর্যন্তই পৌঁছয় না, ঝুলে থাকে। প্রাইমারি ক্লাসে ওরা মাত্র 2 জন, আলমানজো আর মাইলস লিউসিস। তাই একেবারে সামনে ওদের বেঞ্চ, বেঞ্চের সামনে কোনো ডেস্ক নেই। বই খুলে 2 হাতে ধরে রাখতে হবে ওদের। এবার উঠে গিয়ে জানলায় রুলার দিয়ে কয়েকটা টোকা দিলেন টিচার। বড় ছেলেরা স্কুল হাউসের ভেতর ঢুকলো গেট দিয়ে। ঠাট্টা মশকরা করছে, হাসাহাসি করছে নিজেদের মধ্যে। দড়াম করে সশব্দে দরজা খুলে হুড়মুড় করে ঢুকলো ওরা ক্লাসরুমে। বিগ বিল রিচি ওদের লিডার। আলমানজোর বাবার সমান হবে রিচি, লম্বায় ও চওড়ায়। বিশাল হাতের মুঠো। বেপরা ভঙ্গিতে মেঝেতে পা ঠুকিয়ে তুষার ছড়ালো রিচি, তারপর এগোলো নিজের সিটের দিকে। বাকি 4 জনও সাধ্যমতো আওয়াজ করলো। একটা কথাও বললেন না মিস্টার কর্স। নিয়ম হলো ক্লাসে কথা বলা বারণ। চুপচাপ যে যার পড়া তৈরি করবে। কিছু বুঝতে না পারলে বা কারোর কোনো প্রশ্ন থাকলে অনুমতি নিয়ে কথা বলবে। অথচ সবাই শুনতে পাচ্ছে পেছনের সিটে বসে বড় ছেলেরা চাপা গলায় কথা বলছে, উসখুস করছে, সশব্দে বই রাখছে ডেস্কে, আবার তুলছে। কঠোর গলায় বললেন মিস্টার কর্স, গোলমাল বন্ধ করবে তোমরা প্লিজ। 1 মিনিটের জন্য চুপ থাকলো ওরা, তারপর আবার শুরু। আবার করলো আবার। ওরা চাইছে এবার ওদের অশান্তি আরো চরমে উঠবে, তখন শাস্তি দেওয়ার চেষ্টা করবেন মিস্টার কর্স। একসঙ্গে তখন ঝাঁপিয়ে পড়বে কয়েকজন তার উপর। বিরতির সময় প্রথমে মেয়েদের ছুটি দেওয়া হলো। 15 মিনিট পর জানলায় রুলার দিয়ে টোকা দিতেই ফিরে এলো ওরা। এবার 15 মিনিটের জন্য ছেলেদের ছুটি। ছুটি পাওয়া মাত্রই হই হল্লা করতে করতে বেরিয়ে গেল সবাই। যে প্রথম বেরোতে পারলো সে তুষারের বল বানিয়ে ছুটতে থাকলো অন্যদের দিকে। যাদের স্লেড আছে আছড়ে পাছড়ে তারা উঠে পড়ছে হার্ড স্ক্র্যাবল হিলে। তারপর সেখান থেকে স্লেডের ওপর উবু হয়ে শুয়ে ঝড়ের বেগে নেমে আসছে নিচে। যাদের স্লেড নেই তারা কেউ তুষারের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কেউ কুস্তি করছে, সেই সঙ্গে চিৎকার করছে গলা ফাটিয়ে। যতক্ষণ না টোকা পড়ে জানলায় ততক্ষণের জন্য ওরা স্বাধীন। দুপুরে টিফিন বাটি খুললো এলাইজাজেন। ওতে মাখন, রুটি, সসেজ, ডোনাট, আপেল আর 4টে অ্যাপল টার্ন ওভার রয়েছে। খাওয়া শেষ হয়ে গেলে গায়ে কোট, হাতে গ্লাভস আর মাথায় টুপি চড়িয়ে বাইরে খেলতে গেল আলমানসো। বাইরে বেরোলে দেখা যায় জঙ্গল থেকে গাছ কেটে বব স্লেড সাজিয়ে নিয়ে হার্ডস্ক্যাবল পাঘাট থেকে নেমে আসছে মানুষ। চাবুক দিয়ে পটকা ফাটানোর আওয়াজ করছে ঘোড়ার কানের কাছে, চেঁচিয়ে হুকুম দিচ্ছে এগোবার জন্য। আর গলায় বাঁধা ঘন্টায় টুং টাং আওয়াজ তুলে চলে যাচ্ছে ঘোড়াগুলো স্কুলের পাশ দিয়ে। বব স্লেড আসতে দেখেই নিজে নিজে স্লেড নিয়ে ছুটলো ছেলেরা, ওটা রানারের সঙ্গে বাঁধবে বলে। মাইলস লিউসেস স্লেডে ওর সঙ্গে জুটে গেল আলমানজো।
যাদের স্লেট নেই তারা উঠে পড়েছে বোঝাই খাটের ওপর। হই হল্লা করতে করতে চলে গেল ওরা স্কুল ছাড়িয়ে। এদিকে ওপরে এতক্ষণ যুদ্ধ বেগে গেছে, কে কাকে ঠেলে নিচের তুষারে ফেলতে পারে। যে নিচে পড়ে যায় সে নিচ থেকে তুষারের হাত বোমা মারতে থাকে উপরে। মনে হলো মুহূর্তেই শেষ হয়ে গেল টিফিনের বিরতি। স্কুল ফেরার সময় প্রথমে ওরা হাঁটলো, তারপর দৌড়তে শুরু করলো, দেরি হয়ে গেলে পিট্টি খেতে হবে তাই। হাঁপাতে হাঁপাতে যখন পৌঁছলো ওরা ক্লাসরুমের দরজায়, তখন চারিদিক চুপচাপ। ভয়ে ভয়ে পা টিপে ঢুকলো ওরা ভেতরে। দেখা গেল নিজের ডেস্কেই বসে আছে মিস্টার কর্স। মেয়েরা নিজ নিজের সিটে বসে ভান করছে যেন পড়ায় কত ব্যস্ত। ছেলেদের দিকটা একেবারেই ফাঁকা, কেউ নেই সিটে। সবার সঙ্গে ক্লাসরুমে ঢুকে নিজের সিটে বসতো আলমান্সো। বইটা চোখের সামনে তুলে ধরে নিঃশব্দে শ্বাস ফেলবার চেষ্টা করছে। সবার দিকে তাকালেন, কিন্তু কাউকেই কিছু বললেন না মিস্টার কর্স। সব শেষে ফিরল বিল রিচি তার সঙ্গী বঙ্গকে নিয়ে। ড্রাম কেয়ার ভঙ্গিতে নানা রকম শব্দ করলো ওরা সিটে পৌঁছে। সবাই না বসা পর্যন্ত চুপ করে থাকলেন মিস্টার কর্স। তারপর বললেন, এবারের মতো তোমাদের এই দেরিতে আমি দোষ ধরলাম না, কিন্তু খেয়াল রেখো যেন এরকম আর না হয়। সবাই টের পেল বড় ছেলেরা আবার দেরি করবে। মিস্টার কর্স ওদেরকে দিয়ে আদেশ পালন করাতে পারবেন না, শাস্তিও দিতে পারবেন না, কারণ শাস্তি দিতে গেলেই উল্টে ওরা সবাই মিলে তাকে ধরে পেটাবে। ইচ্ছে করেই ওরা উত্ত্যক্ত করছে টিচারকে। বরফের মতোই স্তব্ধ হয়ে গেছে বাতাস। তীব্র ঠান্ডায় গাছের ছোট ডালগুলো ফাটছে। ধূসর আলো আসছে তুষার থেকে, ছায়া জমতে শুরু করছে জঙ্গলে। শেষ বিকেলে ক্লান্ত পায়ে খাঁড়াই পাহাড় বেয়ে নেমে এলো ওরা। রয়্যালের পিছনে হাঁটছে আলমান্সো, রয়্যাল হাঁটছে মিস্টার কর্সের পেছনে, এলাইজা জেনের পেছনে হাঁটছে অ্যালিস স্লেট ট্র্যাকের উপর পাশ দিয়ে। লাল রঙের উঁচু বাড়িটার ছাদ তুষারে জমে সাদা হয়ে আছে। ছাদের প্রান্ত থেকে ঝুলছে জমাট বরফ। সামনের দিকটা অন্ধকার, তবে রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায় মোমের আলো। বাড়ির ভেতর না ঢুকেই অ্যালিসের হাতে টিফিন বাতি ধরিয়ে দিয়ে গোলা বাড়ির দিকে এগোলো আলমান্সো রয়্যালের পিছন পিছন। চৌকোনা প্রাঙ্গণে 3 দিকে 3টে বিশাল গোলাঘর। প্রথমেই চোখে পড়ে ঘোড়ার গোলাঘর। ঘরটা বাড়ির দিকে মুখ করা, লম্বায় 100 ফুটের কম নয়। ঠিক মাঝখানে রয়েছে ঘোড়াদের বক্স স্টলগুলো, একধারে বাচ্চা ঘোড়াদের সেট, আর ওপাশে মুরগির খামার, অন্য ধারে গাড়িগুলো রাখবার জায়গা। এতই বড় যে 2টো বাগি আর একটা স্লেট ঢুকিয়ে রাখবার পরও ঘোড়া খুলবার জন্য প্রচুর জায়গা পাওয়া যায়। ঘোড়াগুলো ওখান থেকেই বাইরের ঠান্ডায় না বেরিয়ে সোজা নিজেদের স্টলে চলে যেতে পারে। ঘোড়ার গোলাঘরের পশ্চিম প্রান্তে রয়েছে বড় গোলাঘর। খড় বোঝাই ওয়াগনে যেন সহজেই মাঠ থেকে সোজা এই গোলায় পৌঁছতে পারে, সেই জন্য বিশাল দরজা রয়েছে সেই ঘরে। একধারে ছাদ রয়েছে উঁচু খড়ের গাদা, লম্বায় 50 ফুট, চওড়ায় 20 ফুট। এর পাশে গরু আর বলদদের জন্য 14টা স্টল, আর ওপাশে মেশিন আর টুলসের সেট। এরপরে দক্ষিণের গোলাঘর। এটার প্রথমে রয়েছে ফিড রুম, তারপর শুয়োরের খোঁয়ার, তারপর বাছুরদের, তার পাশে শস্য মড়াইয়ের জায়গা আর ফার্নিং মিল, সব শেষে ভেড়ার ঘর। 12 ফুট উঁচু তক্তার বেড়া দেওয়া আছে গোলা প্রাঙ্গণের গোটা পূব দিক জুড়ে। 3টে বিশাল গোলাঘর আর এই পূবের বেড়া ঘিরে রেখেছে প্রাঙ্গণটাকে। যতই তুষার পড়ুক আর যতই জোরে বাতাস উঠুক, ভিতরে আসবার পথ নেই। সেই জন্য চরম শীতেও 2 ফুটের বেশি তুষার জমে না কখনোই এই গোলা প্রাঙ্গণে। গোলাঘরে ঢুকতে হলে সব সময় আলমান্সো ঢোকে ঘোড়ার আস্তাবলে ছোট্ট দরজা দিয়ে। ঘোড়া ও খুব ভালোবাসে, ঘোড়াগুলোও সম্ভবত বোঝে সেটা। ও ঢুকলেই এগিয়ে আসে, বেড়ার ফাঁক দিয়ে নাক বাড়িয়ে গুঁতো দেয় ওকে, জানতে চায় খাবার কিছু সঙ্গে আছে কিনা, 1টা 2টো গাজর, আরো অনেক কিছু আছে কিনা। ওরা খুব ইচ্ছে করে ওগুলোর গায়ে হাত বুলায়, কেশরের ভেতর আঙুল চুলকে দেয় ওদের গা। কিন্তু আলমান্সো বাবাকে ভয় পায়, বিশেষ করে 3 বছরই কেল্ট দুটোর কাছে যাওয়া একেবারেই নিষেধ। ওগুলোকে কখনোই ধরবে না, বাবা বলে দিয়েছে।
ওগুলো এখনো পুরোপুরি পোষ মানানো হয়নি ওদের। একটু এদিক ওদিক হলেই বিগড়ে যাবে। এমনকি আস্তাবল পরিষ্কারের ছুতোতেও ভিতরে যেতে পারে না আলমানজো। 8 বছরের বাচ্চা ছেলেকে বিশ্বাস করতে পারে না বাবা। যদি কোনো কারণে ভয় পেয়ে যায়, কামড়াবে, লাথি মারবে, ঘৃণা করবে মানুষকে। কোনো দিনই আর ভালো ঘোড়া হতে পারবে না। ওভাবে এত অপূর্ব সুন্দর ঘোড়া ও কেন ব্যথা দেবে বা ভয় দেখাবে ওদের? ও জানে কি করে শান্ত নরম ব্যবহার দিয়ে জয় করতে হয় কেল্টের মন। কিন্তু বাবা কিছুতেই ভরসা রাখতে পারে না ওর ওপর। কাজেই শুধু এক নজরে চোখের দেখা দেখেই সন্তুষ্ট থাকতে হয় ওকে। ও কাছে এলে ওরাও এগিয়ে আসে। এদিক ওদিক চেয়ে কেউ না থাকলে ওদের নাকে একটু হাত বুলিয়ে দেয় আলমানজো, কিংবা একটা গাজর খাইয়েই চট করে সরে যায় ওখান থেকে। আজ বাবা আগেই পানির গামলা ভরেছে, এখন ওদের দানা খাওয়াচ্ছে। তাই স্কুলের জামার ওপর একটা বার্ন ফক চাপিয়ে নিয়ে নিত্যদিনের কাজেই লেগে গেল আলমানজো আর রয়্যাল। দুটো পিচ ফর্ক তুলে নিয়ে স্টল পরিষ্কারের কাজে লেগে গেল ওরা। ময়লা খড় সরিয়ে সে জায়গায় তাজা খড় বিছিয়ে দিচ্ছে, যাতে গরু, বাছুর, ষাঁড় ও ভেড়াগুলি পরিষ্কার বিছানায় আরামে ঘুমাতে পারে। শুয়োরের জন্য কখনো এসব দরকার হয় না, কারণ ওরা নিজেরাই বিছানা পাতে এবং সেই সব পরিষ্কার রাখে। দক্ষিণ গোলাঘরের একটা স্টলে রয়েছে আলমানজোর নিজের এক জোড়া বাছুর। ওকে দেখেই এগিয়ে এলো ওরা বেড়ার কাছে। ওকে ঠেলে সরিয়ে বারের মতন একটা ফাঁক করে তা দিয়ে মাথা গলিয়ে ওরা এবার আদর নেবে। দুটোই লাল, একটার কপালে সাদা ফোঁটা। আলমানজো ওটার নাম দিয়েছে স্টার, অন্যটার নাম রাইট। বাছুর দুটোর বয়স এখনো 1 বছর পুরো হয়নি। ছোট্ট দুটো শিঙে সবে শক্ত হয়েছে শুরু হয়েছে। শিঙের চারপাশের চুলকে দিল আলমানজো। খড়খড়ে জিভ দিয়ে ওর হাড় চেটে দিল ওরা। ফিড বক্স থেকে দুটো গাজর নিয়ে ছোট ছোট টুকরো করে খাওয়ালো বাছুর দুটোকে। এবার পিচ ফর্ক দিয়ে কুচি করে খড়ের গাদায় ছড়ালো দুজন। ওপরে অন্ধকার, কিন্তু আগুন লাগবার ভয়ে বাতি নিয়ে ওদের উপরে ওঠা বারণ। একটু পরেই অবশ্য অন্ধকার সরে গেল চোখে। দ্রুত হাত চালালো ওরা। নিচের গামলাগুলোয় খড় ফেলে ফর্ক দিয়ে টেনে টেনে খাচ্ছে সবাই। কচর মচর আওয়াজ আসছে কানে। খড়ের ধুলোটে মিষ্টি গন্ধ আসছে নাকে। পশুগুলোর গায়ের গন্ধ মিশে আছে বাতাসে। খানিক বাদেই সদ্য দোয়া দুধের গন্ধ পাওয়া গেল। বাবার বালতি থেকে আসছে। নেমে এসে নিজের ছোট্ট টুল আর দুধ দোয়ানোর বালতি নিয়ে ঢুকলো আলমানজো গরু স্টলে। ছোট্ট বাটি থেকে দুধ দোয়ানোর শক্তি আসেনি এখনো ওর ছোট্ট হাতে, কিন্তু ব্লসম আর বসির দুধ দোয়াতেও পারে। স্থির হয়ে দাঁড়িয়ে দুধ দেয় ওরা। লাথি মেরে দুধের বালতি উল্টায় না, বা লেজের ঝাপটাও মারে না চোখে। দু পায়ের ফাঁকে বালতি রেখে দুধ দোয়াতে শুরু করলো। ডান বাম চো চো বাঁকা হয়ে নামছে দুধের ফাড়া। ফেনা উঠছে বালতির দুধে। মনের আনন্দে গাজর আর দানা চিবাচ্ছে গরুটা। পিঠ বাঘা করে আড়মোড়া ভেঙে মোটা ল্যাজ দুলিয়ে কাছেই পায়চারি করছে গোলার বেড়ালগুলো। দুধের গন্ধে অস্থির হয়ে ম্যাও ম্যাও করে উঠছে মাঝে মাঝে। গোলাবাড়ির ইঁদুর খেয়ে খেয়ে বেজায় মোটা হয়ে উঠেছে ওরা। শস্য আর পশুদের দানা পাহারা দেয় বলে ওদের ভারী কদর। দোয়ানো হলেই 1 বাটি করে দুধ দেওয়া হয় ওদের। বেড়ালের বাটিতে দুধ ঢেলে দিয়ে বসির স্টলে চলে গেল আলমানজো। আলমানজো দোয়ানো হয়ে যেতে নিজের টুল আর বালতি নিয়ে বাবা এলো ব্লোস্টমের স্টলে বাঁট থেকে বাকি দুধটুকু টেনে বার করতে। কিন্তু আগেই সব বের করে নিয়েছিল আলমানজো। ওখান থেকে উঠে বসির স্টলে ঢুকলো এবার বাবা, কিন্তু পর মুহূর্তে বেরিয়ে এসে বলল, তুমি তো দেখছি ভালো দোয়াও বাপ। ঘুরে দাঁড়িয়ে মেঝে পড়ে থাকা এক গোছা খড়ের লাথি মারল আলমানজো। প্রশংসায় খুশি হয়েছে, কিন্তু সে ভাব প্রকাশ করতে চায় না। বোঝা গেল এখন থেকে ও দোয়ানোর পরে বাবাকে আর বাকিটুকু দোয়াতে হবে না। শীঘ্রই শক্তি বাটের দুধও দোয়াতে পারবে ও। আলমানজোর বাবার চোখ দুটো নীল, মাঝে মাঝে ঝিক করে উঠে কৌতূহলে ঝিলিক দেয়। বিশাল দেহি মানুষ, লম্বা দাড়ি আর চুল তামাটে রঙের, উঁচু বুট আর গরম কোট পরা অবস্থায় আরো বিশাল লাগে তাকে। এ অঞ্চলের একজন গণ্যমান্য গুরুত্বপূর্ণ লোক হলেন বাবা। চমৎকার একটা খামারের মালিক,
কথার দাম আছে। প্রতি বছর অনেক টাকা জমাচ্ছে ব্যাংকে। মেলনে যখন যায় সবাই সম্মানের সঙ্গে কথা বলে। লণ্ঠন আর দুধের বালতি হাতে রয়্যাল এসে দাঁড়ালো। নিচু গলায় বলল, বাবা, বিগ বিল রিচি এসেছে আজ স্কুলে। আলো আঁধারি সৃষ্টি করেছে চারপাশে ফুটো করা টিন দিয়ে ঘেরা লণ্ঠন। আলমানজো লক্ষ্য করলো বাবাকে গম্ভীর দেখাচ্ছে। দাড়িতে হাত বুলিয়ে মাথা নাড়ল কয়েকবার। কি বলে শুনবার জন্য উৎকর্ণ হয়ে অপেক্ষা করছে আলমানজো, কিন্তু কিছুই না বলে লণ্ঠনটা হাতে তুলে নিয়ে গোলাবাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা ঘুরে দেখতে চলে গেল বাবা। কাজ শেষ, এইবার বাড়িতে গিয়ে ঢুকলো দুই ভাই। ভয়ানক ঠান্ডা, আঁধার রাত, একেবারেই নিস্তব্ধ। জল জল জ্বলছে আকাশের তারাগুলো। প্রশস্ত আলোকিত গরম রান্নাঘরে ঢুকতে পেরে আলমানজোর মনে হলো বাঁচলাম। খিদেও লেগেছে প্রচন্ড। পানি গরম করে রাখাই হয়েছে। দরজার পাশে বসানো বেসিনে প্রথমে বাবা, তারপর রয়্যাল এবং সবশেষে আলমানজো হাত মুখ ধুয়ে নিল। ভালো করে তোয়ালে দিয়ে মুখ মুছে ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিল। রান্নাঘরে স্কার্টের ছড়াছড়ি, কোনোটায় এদিক যাচ্ছে, কোনোটা ওদিকে যাচ্ছে, কোনোটা আবার চরকির মতো ঘুরপাক খাচ্ছে, বৃত্ত তৈরি করছে। ব্যস্ত হাতেই ডিশে সাপার তুলছে ইলাইজা জেন আর অ্যালিস। এক্ষুনি পরিবেশন করবে। ভাজা মাংসের বাদামি রং ধরেছে, গন্ধে পাকস্থলীটা কেমন যেন নড়ে চড়ে উঠল আলমানজোর। মনে হলো কেউ যেন খামচি দিচ্ছে পেটের ভেতর। পাশে স্টোর রুমে 8 মিনিটের জন্য একটু থামলো আলমানজো। ঘরের ওপাশে পিছন ফিরে দাঁড়িয়ে দুধ জাল দিচ্ছেন মা। দুপাশে সেলফে সাজানো রয়েছে মজার মজার সব খাবার। মস্ত হলুদ পনিরের চাকার পাশে তামাটে রঙের মেপল সুগারের চাকা। সদ্য তৈরি করা পাউরুটির মন ভোলানো গন্ধ ছড়াচ্ছে। তার পাশেই রাখা 4টে বড়সড় কেক। একটা গোটা সেলফ জুড়ে রাখা আছে মজার মজার পিঠে। একটা পিঠের কিছুটা অংশ কাটা হয়েছে। ছোট্ট একটা টুকরো পড়ে আছে বাসনের ওপর। লোভনীয় ভঙ্গিতে ওইটুকু থাকলেই কি আর না থাকলেই কি ভেবে হাতটা যেই বাড়াতে যাবে অমনি পেছন থেকে চেঁচিয়ে উঠল এলাইজা জেন, এই কি হচ্ছে, দেখো মা কি করে। কথাটা বলেই ডিশ হাতে ছুটলো খাবার টেবিলে রাখতে। পিছনে না ফিরেই মা বলল, ওটা থাক আলমানজো, খিদে নষ্ট হবে। এর কোনো অর্থ হয়? রেগে গেল আলমানজো। ছোট্ট একটা টুকরো খেলেই খিদে নষ্ট হয়ে যাবে? মহা জ্বালাতন। খিদে পেট চিনচিন করছে, অথচ টেবিলে সাজানো এর আগে কামড়ও দেওয়া যাবে না। কোনো মানে হয় না এসবের। কিন্তু কথাটা তো মাকে আর বলা যায় না। মা যা বলবে সেটাই আইন, মেনে চলতে হবে। বিকট ভেঙচি কেটে জিভ দেখালো সে ইলাইজা জেনকে। দুই হাতে দুটো ডিশ ধরা বলে কিছুই করতে পারলো না ও। পাছে ফেরবার পথে কিলটিল দেয় এই ভেবে চট করে ডাইনিং রুমে ঢুকে পড়লো আলমানজো। খাওয়ার ঘরে প্রচুর আলো। 4 কোণা হিটিং স্টোভের পাশে বসে রাজনৈতিক আলাপ আলোচনা করছেন বাবা আর মিস্টার কর্স। খাবার টেবিলের দিকে মুখ করে বসেছে বাবা, কাজেই কিছুতে হাত দেওয়ার সাহস পেল না আলমানজো। পুরো করে কাটা পনিরের টুকরো রয়েছে বড় একটা প্লেটের উপর। আরেক প্লেটে রয়েছে থকথকে কম্পমান হিট চিজ। কাঁচের ডিশে রয়েছে জ্যাম, জেলি, বড় এক জগ ভর্তি দুধ। একটা পাত্রে ধোঁয়া উঠছে শিমের বিচি সেদ্ধ করা, কুরমার মতন রান্না করা মাংস থেকে উপরে ছড়ানো রয়েছে বিস্কিটের গুঁড়ো। সব এখনো আসেনি টেবিলে। যা এসেছে তাই দেখেই পেটের ভেতর ডিগবাজি দিচ্ছে নাড়ি ভুড়ি। ঢক গিলে ধীর পায়ে সরে গেল আলমানজো ওখান থেকে। এতিমের মতন ঘোরাঘুরি করছে ও বিশাল খাবার ঘরে। এমন সময় চোখ পড়ল মার উপর। মস্ত এক কাঠের ট্রেতে করে ভাজা মাংস নিয়ে ঢুকছে তখন। কিছুটা খাটো আর মোটাসোটা হলেও মা দেখতে খুব ভালো। নীল চোখ, বাদামি চুল আর মানানসই জামা কাপড়ে চমৎকার লাগে মাকে। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে সব ঠিকঠাক আছে কিনা এক নজরে দেখে নিল মা। তারপর কোমরে জড়ানো অ্যাপ্রনটা খুলে রেখে অপেক্ষায় থাকলো কখন বাবার কথা শেষ হয়। ভাজা মাংসের গন্ধটা নাকে যেতেই চনমন করে উঠল আলমানজোর মন। ইচ্ছে হলেও ছুটে গিয়ে একটা টুকরো তুলে কামড় বসায়। জেমস, এসো, খাবার দেওয়া হয়েছে। সামান্য একটু বিরতি পেয়ে বলে উঠল মা। হ্যাঁ, এই যে আসছি বলে উঠে দাঁড়ালো বাবা। সবাই নিজ নিজ জায়গায় বসলো। বাবা এক মাথায়, মা আর এক মাথায় বসলো।
সবাই মাথা নিচু করে থাকলো। বাবা সবার হয়ে ধন্যবাদ দিল ঈশ্বরকে, অনুরোধ করলো যেন খাবারগুলোর ওপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করেন। এরপর কয়েক সেকেন্ডের বিরতি। বাবা একটা ন্যাপকিন খুলে গলার কাছে গুজে নিয়ে প্লেটের খাবার তুলতে শুরু করলো। প্রথমে মিস্টার কর্সের প্লেটে, তারপর মায়ের, তারপর রয়্যাল, এলিজাবেথ ও অ্যালিসের প্লেট ভর্তি করে আলমানজোর প্লেটের দিকে হাত বাড়ালো। থ্যাংক ইউ, বলল আলমানজো ভরা প্লেট পেয়ে। ছোটদের এর বেশি কথা বলবার নিয়ম নেই। বাবা, মা আর মিস্টার কর্সই কথা বলবে, ছেলেমেয়েরা শুধু শুনবে, বড়রা কেউ প্রশ্ন করলে সংক্ষেপে জবাব দেবে। প্রথমে সেদ্ধ শিমের বীজ আর মাংস খেলো আলমানজো। লবণ দেয়া মাংস মাখনের মতন গলে যাচ্ছে মুখের ভেতর। তারপর সেদ্ধ আলু বাদামি গ্রেভিতে চুবিয়ে খেলো। তারপর খেলো ভাজা মাংস, সঙ্গে পুরো মাখন দেওয়া পাউরুটি। তারপর প্রথমে একটা শালগম ভর্তা, পরে একটা হালকা সেদ্ধ করা মিষ্টি কুমড়োর পাহাড় ধ্বংস করলো। এবার বড় করে একটা শ্বাস টেনে ন্যাপকিনটা আরো একটু ভালো করে গুজে নিল নেক ব্যান্ডের ভেতর। তারপর ঝাঁপিয়ে পড়লো স্ট্রবেরি জ্যাম আর আঙুরের জেলির ওপর। এরপর তরমুজের খোসা দিয়ে তৈরি মশলাদার আচার চেটে নিল কিছুক্ষণ। পেটের ভেতরটা বেশ আরাম বোধ করছে। সব শেষে ধীরে সুস্থে বড় এক টুকরো কুমড়োর মনব্বার দিকে ও মন দিল। রয়্যাল বলছিল, হার্ড স্ক্রাবলের ছেলেরা নাকি আজ স্কুলে এসেছে। মিস্টার কর্সের দিকে ফিরে বলল বাবা। হ্যাঁ, খুব সংক্ষেপে জবাব দিলেন মিস্টার কর্স, কারণ আলমানজোর মতন তিনিও ব্যস্ত এখন। শুনলাম ওরা বলে বেড়াচ্ছে আপনাকে শিক্ষা দেবে। মনে হচ্ছে চেষ্টা ত্রুটি করবে না। তস্তরিতে ঢেলে চায়ে চুমুক দিলেন বাবা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দু একজন টিচারকে খেয়ে দিয়েছে ওরা। গত বছর জোহান লেনকে এমনই জখম করেছিল, বেচারা শেষকালে মারাই গেল। জানি আমি, বললেন মিস্টার কর্স। জোহান লেন আর আমি একই সঙ্গে লেখাপড়া করেছি, সেই স্কুল থেকে। ও আমার খুব ভালো বন্ধু ছিল। আর কিছু বলল না বাবা। এরপর সাপার শেষ করে মোকাসিনে চর্বি মাখাতে বসলো আলমানজো চুলোর ধারে। এটাও রোজগারের কাজ। চুলোর ওপর ধরে গরম করে নিয়ে শক্ত চর্বির দলা ঘষলে চর্বি লেগে যায় চামড়ার ওপর। তারপর হাতের তালু দিয়ে ঘষে মিশিয়ে দেওয়া। এর ফলে নরম থাকবে চামড়া, শুকনো থাকবে পা। রয়্যালও বসে আছে ওর বুট নিয়ে, চর্বি মাখাচ্ছে ঘষে ঘষে। আলমানজো ছোট বলে বুট পায়নি, মোকাসিন পরতে হয় ওকে। মেয়েদের নিয়ে ডিশগুলো ধুয়ে মেজে রান্নাঘর ও ভাড়ার ঘর ঝাড়ু দিচ্ছে মা। বাবা তলকুঠুরিতে গিয়ে আলু আর গাজর কেটে তৈরি করছে গরুগুলোর আগামীকালের খাবার। কাজ শেষ করে সিঁড়ি বেয়ে উঠে এলো বাবা। জগে করে মিষ্টি সাইডার অর্থাৎ আপেলের রস আর ঝুড়িতে করে আপেল এনেছে সবার জন্য। রয়্যাল এক বাটি পপকর্ন নিয়ে এলো কর্ন পেপারে সেকবে বলে। রান্নাঘরে চুলো নিভিয়ে দিয়েছে মা ছাই দিয়ে। সবাই বেরিয়ে যেতে নিভিয়ে দিল মোমবাতিগুলো। খাবার ঘরের দেওয়ালে বসানো বড় স্টোভের ধারে গিয়ে বসলো এবার সবাই। স্টোভের ওধারের ওইখানটা হলো বৈঠকখানা। ওখানে মেহমানদের বসানো হয়। ছেলে মেয়েদের বিনা কারণে ঢোকা নিষেধ। একটা স্টোভ দিয়েই খাবার ঘর আর বৈঠকখানা গরম হয়। চিমনির মাধ্যমে উপরতলার বেডরুমগুলোও গরম থাকে। স্টোভের উত্তর দিকটা চুলোর কাছেই থাকে, তাই ওখানটাই কাজ দেয়। লোহার ঢাকনি সরিয়ে সেইখানে পপকর্ন সেকছে এবার রয়্যাল। তারের পেপারের উপর শুয়ে আছে সাদা দানাগুলো। হঠাৎ একটা ডানা ফুটলো, তারপর আরেকটা, তারপর তিনটে চারটে একসঙ্গে। তারপরে একসঙ্গে শত শত দানা বিস্ফারিত হয়ে উঠল। বিরাট ডিশ প্যানটা যখন ভর্তি হয়ে গেল পপকর্নে, অ্যালিস ওর মধ্যে গলানো মাখন ছড়ালো। তারপর খানিকটা লবণ দিয়ে নাড়লো আচ্ছা মতন। দারুণ গন্ধ ছাড়ছে পপকর্নের, যার যত খুশি খাও। রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে আর উল বুনছে মা। বাবা ভাঙা কাঁচের টুকরো দিয়ে যত্নের সঙ্গে ছেঁচে মসৃণ করছে একটা নতুন কাঠের হাতল। পাইনের ডাল কুদে একটা শিকল বানাচ্ছে ও রয়্যাল। অ্যালিস এবং এমব্রয়ডারি করছে কিছু অ্যালিস।
খানিক পরপরই হাত বাড়াচ্ছে ডিশ প্যানের দিকে। এক মুঠো পপকর্ন মুখে ফেলে বার কয়েক চিবানোর পর একটা আপেলে কামড় বসালো। তারপর আবার পপকর্ন, সঙ্গে এক ঢোল সাইডার। সমানেই চলছে হাত মুখ। ইলাইজা জেন শুধু জোরে জোরে খবর পড়ছে নিউ ইয়র্ক সাপ্তাহিক পত্রিকা থেকে। স্টোভের ধারে ফুড স্টলে বসে খাচ্ছে আর ভাবছে আলমানসো। দুধ দিয়ে কানায় কানায় ভরা একটা গ্লাসের মধ্যে একই সমান আর এক গ্লাস ভর্তি পপকর্ন যদি একটা একটা করে ছাড়া যায়, সমস্ত পপকর্ন ডুবে যাবে দুধের গ্লাসে। কিন্তু এক ফোঁটা দুধও উপচে পড়ছে না বাইরে। আরও কিছুটা দিয়েই একটা সম্ভব নয়, রুটি দিয়ে তো একেবারেই না। কিন্তু কি করে এটা হয়? ভাবতে ভাবতে দুধে পপকর্ন দিয়ে খাওয়ার ইচ্ছা জাগলো মনে। কিন্তু পেট ভরা, ওদিক থেকে তেমন কোনো তাগিদও এলো না। তাছাড়া এখন দুধের বাটির নাড়াচাড়াটা পছন্দ করবে না মা। সবে সরে পড়তে শুরু করেছে, এখন দুধ বাড়লে পুরু হবে, সর হবে না। কাজেই এক কামড় সরস আপেল, এক মুঠো পপকর্ন, তারপর এক ঢোক সাইডার, এইভাবেই চালিয়ে গেল ও রাত 9টা পর্যন্ত। ঘড়িতে 9টা বাজতেই শুতে যাবে বলে উঠে পড়লো সবাই। চেইন সারিয়ে রাখলো রয়্যাল। অ্যালিস রেখে দিল এমব্রয়ডারির সুতো। উল বলে কাটার দুটো গেথে রাখলো মা। বাবা চাবি দিল ঘড়িতে, তারপর স্টবে আর একটা কাঠ চাপিয়ে বন্ধ করে দিল ড্র্যাম্পার। খুব শীত পড়েছে, বললেন মিস্টার কর্শ। শূন্যের নিচে 40 ডিগ্রি, জবাবে বলল বাবা। আরো শীত পড়বে ভোরে। একটা মোম জেলে নিল রয়্যাল। ঘুম ঘুম চোখে তাকে অনুসরণ করে সিঁড়ি ঘরের দরজার দিকে চলল আলমানসো। কিন্তু সিঁড়িতে পা দিতেই তীব্র ঠান্ডায় পুরো খুলে গেল ওর চোখ। দৌড়ে উঠে গেল সিঁড়ি বেয়ে। অসম্ভব ঠান্ডা হয়ে আছে বেডরুম। কোনো মতে বোতাম খুলে কাপড় ছেড়ে উলের নাইট শার্ট আর ক্যাপ পরেই ও ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ঘুমের আগে হাঁটু গেড়ে প্রার্থনা করা নিয়ম, কিন্তু শীতের জ্বালায় ওসবের ধার দিয়েও গেল না ও। নাকের ডগায় ব্যথা, দুপাটির দাঁত মারপিট শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে। আওয়াজ হচ্ছে খটাখট খটাখট। রাজহাঁসের পালক দিয়ে তৈরি বিছানায় দুই কম্বলের মাঝে ঢুকে নাক পর্যন্ত ঢেকে ফেললো ঝটপট। ঘুম যখন ভাঙলো নিচের বড় ঘড়িটায় তখন রাত 12টার ঘন্টা পড়ছে। চারিদিক নিবিড় অন্ধকার। আওয়াজ পেল সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে কেউ। রান্নাঘরের দরজাটা খুললো, তারপর আবার সেটা বন্ধ হলো। ও জানে বাবা যাচ্ছে গোলা বাড়িতে। এত বিরাট গোলা ঘরেও সব পশুর জায়গা হয়নি। গোটা 25 গরুকে শুতে হয় গোলা প্রাঙ্গণের একটা খোলা শেডে। সারা রাত এইভাবে শুয়ে থাকলে ঘুমের মধ্যেই জমে যাবে। তাই এই চরম ঠান্ডাতেও গরম বিছানা ছেড়ে মাঝ রাতে উঠে হেই হ্যাট করে ওদের জায়গা গিয়ে বাবা জাগায় ওদের। চাবুকের আওয়াজ তুলে প্রাঙ্গণের ভিতর এদিক থেকে ওদের দৌড় করায়। আবার যখন চোখ মেলল, আলমানসো দেখল মোমের কাপা আলোয় কাপড় পরছে রয়্যাল। ওর নিঃশ্বাস নাক থেকে বেরিয়ে বাষ্প হয়ে যাচ্ছে। চোখের পলক ফেলতে না ফেলতেই অদৃশ্য হয়ে গেল রয়্যাল। মোমবাতিটাও গায়েব। নিচের সিঁড়ির গোড়া থেকে হাঁক ছাড়ল মা। কি হলো আলমানসো, উঠছো না কেন? 5টা বাজে। কাঁপতে কাঁপতে জামা পরে নিল আলমানসো। দৌড়ে নেমে গিয়ে দাঁড়ালো রান্নাঘরের স্টোভের পাশেই। ব্যস্ত হাতে বোতাম লাগাচ্ছে এখনো। বাবা আর রয়্যাল গলা ভারিতে চলে গেছে। দুধের বালতিগুলো নিয়ে ছুটল সে। এখনো গাঢ় অন্ধকার। উজ্জ্বল তারাগুলো তেমনই জ্বলছে আকাশে। প্রত্যহিক কাজগুলো সেরে বাবা আর রয়্যালের সঙ্গেও যখন রান্নাঘরে ফিরে এলো, নাস্তা তখন প্রায় রেডি। আহ, কি অপূর্ব গন্ধ! প্যানকেক ভাজছে মা। চুলোর পাশে রাখা বড় একটা প্লেটে উঁচু হয়ে থাকা বাদামি সসেস থেকে রস গড়াচ্ছে। হাত মুখ ধুয়ে চুল না আঁচড়ে নিল আলমানসো। দুধ জাল দেওয়া সেরে মা আসতেই বসে পড়ল নাস্তার জন্য। ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করে খাওয়া শুরু করলো সবাই। জই রান্না করা হয়েছে। প্রচুর দুধের স্বর আর চিনি মিশিয়ে খাও যার যত খুশি। তারপর রয়েছে ভাজা আলু, সোনালি পাকহুইটের পিঠে, সসেস, মাখন, মেপল সিরাপ, জ্যাম, জেলি, ডোনাট। আলমানসোর সবচেয়ে প্রিয় পছন্দ হলো পুরু, রসালো, মুড়মুড়ে
মজাদার আপেলের পাই, তাই দুবারে অনেকটা করে নিয়ে ফেলল ও। তারপর কানের ওপর ইয়ারমাফ এঁটে মাফলার দিয়ে নাক ঢেকে দস্তানা পরা হাতে টিফিন বাটি নিয়ে রওনা হলো লম্বা রাস্তা ধরে স্কুলের পথে। আজ স্কুলে যাওয়ার বিন্দু মাত্রই আগ্রহ বোধ করছে না আলমান্সো, কারণ বড় ছেলেরা যখন মিস্টার কর্সকে ধরে মারবে সেই দৃশ্য ও দেখতে চায় না। কিন্তু স্কুলে না গিয়েও তো উপায় নেই, বয়স হয়ে গেছে অনেক, 9 বছর। প্রত্যেক দিন ঠিক দুপুরবেলা হার্ডস্ক্র্যাবল হিল থেকে নেমে আসে কাঠ বোঝাই বব স্লেড। ছেলেরা ছুটে গিয়ে নিজেদের স্লেড বাঁধে ওগুলোর রানারের সঙ্গে, তারপর ঘোড়ার টানে হড়হড় করে চলে যায় স্কুলের পাশ দিয়ে। বেশিরভাগ ছেলে কিছু দূর গিয়েই ফিরে এলো আজ জানলায় টোকা পড়বার আগেই। শুধু বিগ বেল রিচি আর তার দোসরা মিস্টার কর্সের সতর্কবাণীর পরোয়াই করল না। আজও ফিরল দেরি করে। শুধু তাই নয়, ঠোঁটে টিটকারির হাসি নিয়ে আর চোখে তাকালো তার দিকে। তারপরই দুই সারির ডেস্কগুলোর গায়ে কোমরের ধাক্কা দিয়ে সবার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে নিজেদের সিটে গিয়ে বসলো। নিজেদের মধ্যে হাসাহাসি করছে, কথা বলছে নিচু গলায়। ওরা সিটে গিয়ে না বসা পর্যন্ত চুপ করে তাকিয়ে থাকলেন মিস্টার কর্স। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আর একবার এরকম হলে শাস্তি দেব। আগামীকাল কি হবে বুঝতে বাকি থাকলো না কারোর আর। সেদিন বাড়ি ফিরেই রয়্যাল আর আলমান্সো সব বলল বাবাকে। আলমান্সো বলল, এটা একেবারেই অসম লড়াই বাবা, ওদের একজনের সঙ্গেও তো পারবেন না উনি। প্রত্যেকেই ওরা ওর চেয়ে অনেক বেশি লম্বা চওড়া, জোরেও বেশি। সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে বেচারা মিস্টার কর্সের কি অবস্থা হবে ভাবতো। ইস, আমি যদি বড় হতাম, অন্তত যদি ওদের সমান হতাম, তাহলে ওদের বিরুদ্ধে দাঁড়াতাম মিস্টার কর্সের পাশে। আলমান্সোর আক্ষেপ শুনে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাবা ওর দিকে। তারপর বলল, শোনো বাপ, স্কুলে পড়ানোর জন্যই ভাড়া করা হয়েছে মিস্টার কর্সকে। স্কুলের ট্রাস্টিরা সবই বলেছেন ওকে, জেনে বুঝেই কাজটা নিয়েছেন উনি। পরিস্থিতি কিভাবে সামাল দেবেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, তোমাদের নয়। কিন্তু হয়তো মেরেই ফেলবে ওকে ওরা, প্রায় ফুপিয়ে উঠল আলমান্সো। সেটা তার ব্যাপার, বলল বাবা। যখন মানুষ কোনো কাজ হাতে নেয় সেটা ঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব তার নিজেরই। কর্সকে আমি যতটুকু চিনেছি, তার কাজে আর কেউ বাগড়া দিলে খুশি হবেন না মনে হয় না। তার কাজ তাকেই করতে দাও। বাবার কথায় সন্তুষ্ট হতে পারল না আলমান্সো। বলল, মারা যাবেন বেচারা, এটা বড় অন্যায় হচ্ছে। 5 জনের সঙ্গে একা উনি পারবেন কি করে? অত ঘাবড়িও না, বলল বাবা। কি হবে তা কে জানে, হয়তো আশ্চর্য কিছুও ঘটতে পারে। বলেই তাড়া লাগালো, এবার এসো, হাত লাগাও, এই কাজগুলো তো আর সারা রাত ফেলে রাখা যাবে না। আর কথা চলে না, চুপচাপ কাজে লেগে পড়লো আলমান্সো। পরদিন সকালে ক্লাসের বই হাতে ধরে থাকলো ও, কিন্তু এক ফোঁটাও মন দিতে পারলো না ও পড়ায়। কি ঘটতে চলেছে ভেবে ওর ছোট্ট বুকটা কাঁপছে। ওর পড়া যখন ধরা হলো, কিচ্ছু উত্তর দিতে পারলো না আলমান্সো। কাজেই বিরতির সময় মেয়েদের সঙ্গে বসে পড়া করতে হলো ওকে। কিন্তু মনটা বই থেকে সরে যাচ্ছে বারবার। মনে হচ্ছে, আহা, যদি বিল রিচির সমান বড় হয়ে যেতে পারতাম তাহলে কত ভালোই না হতো। দুপুরে খেলতে বেরিয়ে বিলের বাবা মিস্টার বিচিকে দেখতে পেল। পাহাড় থেকে কাঠ বোঝাই বব স্লেড নিয়ে নেমে আসছেন। ছেলেরা সবাই দাঁড়িয়ে গেল, যে যেখানে আছে। দেখছে মিস্টার রিচিকে। বিশাল দৈত্যের মতন চেহারা, তেমনই কর্কশ, উঁচু কণ্ঠস্বর, উচ্চ কণ্ঠ হাসি। বিলকে নিয়ে তার গর্বের সীমা নেই। তার ধারণা, স্কুল টিচারদের মারধর করে, স্কুল ভাঙচুর করে বিরাট বীরত্বের পরিচয় দিয়েছে তার ছেলে। মিস্টার রিচির বব স্লেডে নিজে স্লেড বাঁধবার জন্য কেউ ছুটে গেল না। তবে বিল রিচি আর তার সঙ্গপঙ্গরা উঠে বসলো কাঠের বোঝার উপর। উঁচু গলায় কথা বলতে বলতে বাঁক ঘুরে দৃষ্টির বাইরে চলে গেল। আর সব ছেলেরাই ভুলে গেছে খেলার কথা, নিচু কণ্ঠে আলোচনা করছে আজ কি ঘটবে তাই নিয়ে। জানলায় টোকা পড়তেই ধীর পায়ে শান্তশিষ্ট হয়ে ঢুকলো সবাই ক্লাসরুমে। কিন্তু পড়া পারল না কেউ। ছোট থেকে বড় সবাইকে পড়া ধরলেন মিস্টার কর্স।
প্রত্যেকে উঠে দাঁড়িয়ে জুতোর আগা দিয়ে মেছে ঠুকলো, কিন্তু জবাব দিতে পারল না কেউ। কাউকেই কোনো শাস্তি দিলেন না মিস্টার কর্স। মৃদু হেসে বললেন, ঠিক আছে, বাড়ি থেকে তৈরি করে এসো, এই পড়াই ধরবো আগামীকাল। সবাই জানে আগামীকাল পড়া ধরতে পারবেন না মিস্টার কর্স। এই শান্ত নরম ভদ্রলোকটিকে ভালো লেগে গেছিল সবার। প্রথমে একটা বাচ্চা মেয়ে কেঁদে উঠল, তারপরেই কয়েকটা মাথা নেমে গেল ডেস্কের উপর। সবাই কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। সিধে হয়ে বসে এক দৃষ্টে বইয়ের দিকে তাকিয়ে থাকলো আলমান্সো। বেশ অনেকক্ষণ পরে ওকে ডেস্কের ধারে ডাকলেন মিস্টার কর্স। পড়া ধরলেন। সব জানা আছে আলমান্সোর, কিন্তু গলার কাছে কি যেন আটকে আছে বলে মনে হলো। একটা শব্দ বের হলো না মুখ দিয়ে। বোকার মতন বইয়ের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকলো ও। হাসি মুখে চুপচাপ অপেক্ষা করছেন মিস্টার কর্স। এমনি সময় শোনা গেল উঁচু গলায় বেপরোয়া ভঙ্গিতে কথা বলতে বলতে আসছে বড় ছেলেরা। উঠে দাঁড়িয়ে মিস্টার কর্স আলতোভাবে হাত রাখলেন আলমান্সোর কাঁধে। ওকে ঘুরিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, নিজের সিটে গিয়ে লক্ষ্মী ছেলের মতন চুপ করে বসো আলমান্সো। স্থির হয়ে গেছে ঘরের সবাই। প্রত্যেকে অপেক্ষা করছে দরাম করে বাইরের দরজা খুলে হই হই করে ঢুকলো এবার ওরা। নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করতে করতে এগিয়ে আসছে। ধাক্কা দিয়ে ক্লাসরুমের দরজা খুলল বিগ বিল রিচি। বাকি চারজন রয়েছে ওর পেছনেই। ওদের দিকে চাইলেই মিস্টার কর্স কিন্তু কিচ্ছু বললেন না। ওর মুখের ওপর হেসে উঠল বিল রিচি, তাও কোনো কথা বললেন না। পেছনের ছেলেরা ঠেলাঠেলি করছে রিচিকে। বিদ্রুপের হাসি ঠোঁটে নিয়ে চেয়ে রয়েছে ও মিস্টার কর্সের চোখের দিকে। আশা করছে এখন কিছু বলুক টিচার, অমনি মার শুরু করবে। কিন্তু কিছু বললেন না দেখে বাকি চারজনকে নিয়ে সদর্পে নিজেদের সিটে গিয়ে বসলো। এতক্ষণ ডেস্কের ঢাকনিটা সামান্য উঁচু করে কথা বললেন মিস্টার কর্স। রিচি, উঠে এসো এদিকে। এক লাফে উঠে দাঁড়ালো বিগ বিল রিচি। টান দিয়ে কোটটা খুলেই হাঁক ছাড়লো, এই চলে আয় সবাই। লম্বা পা ফেলে এগিয়ে আসছে ও দুই শাড়ি ডেস্কের মাঝখান দিয়ে। ভয়ে কলজেটা শুকিয়ে গেল আলমান্সোর। যা ঘটবে তাও দেখতে চায় না, কিন্তু চোখও ফেরাতে পারছে না। ডেস্ক থেকে এক পা সরে গেলেন মিস্টার কর্স। ডেস্কের ঢাকনির নিচ থেকে সাত করে বেরিয়ে এলো ওর হাতে একটা কিছু। কালো একটা রেখার মতন জিনিসটা, লম্বা সরু, বেরিয়ে এলো সেটা। তীক্ষ্ণ শীষের মতন আওয়াজ তুলল সেটা বাতাসে। ওটা 15 ফুট লম্বা একটা ব্ল্যাক স্নেক চাবুক। লোহা দিয়ে মোড়া ছোট্ট হ্যান্ডেলটা মিস্টার কর্সের ডান হাতে। লম্বা চাবুক উড়ে গিয়ে পেঁচিয়ে ধরলো বিলের পা। হ্যাঁচকা টান দিলেন মিস্টার কর্স। হুমড়ি খেয়ে পড়তে গিয়েও কোনো মতে সামনে নিল বিল। বিদ্যুৎ চমকের মতন আবার পেঁচিয়ে ধরল ওকে চাবুক। আবার টান দিলেন মিস্টার কর্স। এদিকে এসো বিল রিচি। নরম গলায় কথাটা বলেই আবার চাবুক চালালেন তিনি। ওকে নিজের দিকে টেনে আনছেন আর সেই সঙ্গে এক পা করে পিছিয়ে যাচ্ছেন। এই অবস্থায় মিস্টার কর্সকে ধরা বিল পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। সাই সাই চাবুকের আঘাত দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। তীব্র টানে এগিয়ে আসছে বিল, পিছিয়ে যাচ্ছেন মিস্টার কর্স। তারপর ওর চারপাশে ঘুরে চলতে লাগলেন চাবুক। বিলের প্যান্ট শার্ট ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই। হাত পা থেকে চাবুকের তীক্ষ্ণ কামড় লেগে রক্ত ঝরছে। সাই করে আসছে চাবুক, ছোবল দিয়ে সরে যাচ্ছে বিদ্যুৎ বেগে। চোখে দেখাই যাচ্ছে না সেটা। এগোবার চেষ্টা করলো বিল। ঠিক সেই মুহূর্তে পা পেঁচিয়ে ধরা চাবুকে জোরে টান দিলেন মিস্টার কর্স। দড়াম করে চিৎ হয়ে পড়ে গেল বিল রিচি। কেঁপে উঠল গোটা ক্লাসরুমের মেঝে। উঠে দাঁড়িয়ে গালাগাল শুরু করলো বিল অকথ্য ভাষায়। তুলে ছুঁড়ে মারবে বলে টিচারের চেয়ার তুলতে গেল, ছুটে এলো চাবুক। এক টানে ঘুরিয়ে দিল ওকে। এতক্ষণে নিজের অসহায় অবস্থা টের পেল বিগ বিল রিচি। চাবুকের বিরুদ্ধে কিছুই করতে পারবে না সে, বন্ধুরাও কেউ সাহায্য করবে না। হঠাৎ বাছুরের মতন লম্বা ডাক ছেড়ে কেঁদে উঠল রিচি। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে ওর। হাঁপাচ্ছে আর কাতর কণ্ঠে মাপ চাইছে, কিন্তু চাবুকের ছবল থামছে না। একটু একটু করে ঝাঁকিতে ঝাঁকিতে ওকে দরজার কাছে নিয়ে এলেন মিস্টার কর্স। হুমকি খেয়ে বিল দরজার বাইরে গিয়ে পড়তেই দরজায় বল্টু লাগিয়ে দিলে ফিরলেন চারজনের দিকে।
এবার তুমি এসো জন। বিস্ফারিত চোখে কয়েক সেকেন্ড চেয়ে রইল জন চাবুকটার দিকে, তারপর খুলে পালাবার চেষ্টা করতে লাগলো। দ্রুত কয়েক পা এগোতে গেল মিস্টার কটস। পর মুহূর্তে ছুটে এসে জনকে জড়িয়ে ধরল চাবুকটা। এক ঝাঁকিতেই কয়েক পা এগিয়ে এলো জন। প্লিজ 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 টিচার, করুণ আকুতি জনের কণ্ঠে। কোনো জবাব দিলেন না মিস্টার কটস। সাঁই সাঁই বাতাস কেটে ছুটে আসছে ব্ল্যাক স্নেক চাবুক। জনের আর্তনাদে ভরে গেল গোটা ক্লাসরুম। হাঁপাচ্ছেন, ঘাম ঝরছে গাল বেয়ে, কিন্তু এক মুহূর্তের জন্য থামছেন না মিস্টার কটস। টানতে টানতে দরজার কাছে এনে চাবুকের শেষ আঘাতে ওকে ঘর থেকে বের করে দিয়ে লাগিয়ে দিলেন দরজা। তারপর আবার ঘুরে দাঁড়ালেন। বাকি তিনজন ততক্ষণে খুলে ফেলেছে পিছনের দরজাটা। ধূপধাপ লাফিয়ে পড়ে তুষারের মধ্যে দিয়ে পালালো ওরা যে যেদিকে পারে। যত্নের সঙ্গে চাবুকটা ডেস্কের ভেতরে রেখে দিলেন মিস্টার কটস। রুমাল বের করে মুখ মুছলেন, কলারটা ঠিকঠাক করে বললেন, রয়্যাল তুমি জানলাটা বন্ধ করে দেবে প্লিজ। রয়্যাল বন্ধ করে দিল ওটা। এবার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে চেয়ারে বসে অঙ্ক ধরলেন মিস্টার কটস। কেউ পারল না একটাও অঙ্ক। ছুটি হতেই বাইরে বেরিয়ে সবাই খুশিতে হই হল্লা করতে শুরু করলো। এক বাক্যে সবাই বলল, উচিত শাস্তি হয়েছে, বড় বেড়ে গেছিল রিচি আর তার দলবল। আচ্ছা মতো শায়েস্তা হয়েছে আজ মিস্টার কটসের হাতে। রাতে খেতে বসে শুনলো আলমান্জো বাবা আর মিস্টার কটসের আলাপ। মিটিমিটি হেসে বাবা বলল, রয়্যালের কাছে শুনলাম ওই ছেলেটা নাকি আপনাকে শিক্ষা দিতে পারেনি। না, আমি বরং কিছুটা শিক্ষা দিয়ে দিয়েছি ওদের, হাসলেন মিস্টার কটস। আপনার ব্ল্যাক স্নেক চাবুকটা সত্যি জাদু দেখিয়েছে, ধন্যবাদ। খাওয়া থামিয়ে হাঁ করে চেয়ে রইল আলমান্সো বাবার মুখের দিকে। বাবা তাহলে সবই জানতো আগে থেকেই? বিগ বিল রিচি তাহলে শায়েস্তা হয়েছে বাবার ওই চাবুক দিয়েই? ওর কাছে বাবা সবসময় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ। আজ বুঝতে পারল সবচেয়ে ক্ষমতাশালীও বটে। বাবার কথা থেকে আরও জানা গেল বিল রিচি তার বাবাকে দুপুরে বলেছে আজই ওরা টিচারকে পিট্টি লাগাবে। সেই কথা বিশ্বাস করে তিনি শহরের সবাইকে জানিয়ে দিয়েছিলেন ছেলেদের হাতে এই নটুর টিচারটাও বেদম মার খেয়েছে আজ। ব্যাপারটা একটা কৌতুক হিসেবে নিয়েছিলেন তিনি। বাড়ি ফিরবার পথে এখনও থেমেও মজার খবরটা দিয়ে গেছেন বাবাকে। ওরা নাকি টিচারকে শুধু পেটায়নি, ভেঙে তছনছ করে দিয়েছে স্কুলটা। বাড়ি ফিরে বিলের অবস্থা দেখে মিস্টার রিচি কেমন অবাক হবে ভাবতে গিয়ে হেসে ফেলল এবার আলমান্সো। শেষ হলো ফার্মার বয় প্রথম পর্ব। এর পরে খুব তাড়াতাড়ি আনছি ফার্মার বয়ের দ্বিতীয় পর্বটি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর অবশ্যই গল্প শুনতে থাকবেন। ততক্ষণ চলি, টাটা।